সম্মানিত সভাপতি ভাই পরিচালক এবং প্রিয় ভাই প্রবন্ধ উপস্থাপক, আমি আসলে জিয়া ভাইয়ের প্রবন্ধটা মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি হিস্টোরিক্যালি মানে হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডটা বেশ চমৎকারভাবে গত 100-150 বা তারও বেশি সময়ের একটা ব্যাকগ্রাউন্ড তুলে নিয়ে আসছেন। ফ্যান্টাস্টিক। এখন আমাকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেন। আমি পৃথিবীর প্রত্যেক জাতিগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায় তার ধর্মর আহ, আপনার ভালো চাবে, আহ, উম, ভালো অবস্থায় যাক, এটা সবাই চায়। আমরা চাই না? এটা সবাই চাবে। তো একটা কোটেশন যে ভাই বললেন যে আমাদের এক সময় আমাদের চুপ করে থাকতে হবে বা আমাদের সহ্য করতে হবে, আমাদের এক সময় আসবে। যে উনি একটা কোটেশন দিলেন যেখানে এক হিন্দু পণ্ডিত বলতেছেন যে আমাদেরও এক সময় আসবে, তাই না? তো তখন 100 বছর আগে তো হয়তো চিন্তা করছে। তো প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় তার আহ, ধর্মিক অবস্থা ভালো হোক, সবাই চায়। এর কথা হচ্ছে এই চাওয়াটার মধ্যে লিগ্যালিটি ইলিগ্যালিটি থাকতে হবে। মানে চাওয়া অপরাধ না, চাওয়াটার মধ্যে জোর করে নাকি মানুষের কনসেন্ট নিয়ে, তাই না? এটার মধ্যে পার্থক্য। এখন যা হচ্ছে, জোর যার মূল্য তার। বলা হচ্ছে যে আমরা আসছি এখান থেকে, ওই খেজুরতলা থেকে আসছি। ওই জায়নিজমরা বলতেছে যে আমরা ছিলাম 3000 বছর আগে, তোমরা খেজুরতলা থেকে আমাদের সরাই দিছো, এখন আমাদের সময় আসছে, আমরা সরাই দেব, তাই না? তো এইখানে হিস্টোরিক্যালি এটা কোনো এভিডেন্স নাই যে আমরা খেজুরতলা থেকে এখানে আসছি, এসে ঘাঁটি গাড়ছি। আমরা এই দেশেই ছিলাম, এই মাটির সন্তান, সান অফ দ্য সয়েল। আমরা এখানে ইসলাম গ্রহণ করছি, আমাদের এটাই জায়গা। তো এটাই হচ্ছে হিস্ট্রি। প্রথম তারা স্ট্রাইক করতেছে, তোমার খেজুরতলা থেকে আসছো, তখন তোমাদের শক্তি ছিল, জোর করে আসছো, এখন আমাদের শক্তি হয়েছে, আমরা তোমাদেরকে ফেরত পাঠাবো, আমরা জোর করে পাঠাবো। এই দুইটা, এই ন্যারেটিভ এখন যেটা চলতেছে, একটা মিডল ইস্টে জায়নিজম, আমাদের পাশে হিন্দুত্ববাদ, এবং তাদের মধ্যে ঐক্যটা দেখেন। একই কনসেপ্ট, একই চিন্তা, এবং দোস্ত মানে দোস্তি সম্পর্কটা মারাত্মক, রাইট? সো একটা গ্রুপ হচ্ছে সংখ্যায় 1.5-2 কোটি, আর একটা গ্রুপ হচ্ছে 100 কোটির বেশি। এবং তাদের সম্পর্কটা ভালো হয়েছে কেন? মানে হচ্ছে আমার বুদ্ধিবৃত্তিক অবস্থান আছে, আমার জনসংখ্যা কম, তোর বুদ্ধিবৃত্তিক অবস্থা একটু আহ, কম থাকলো, জনসংখ্যা তোদের বেশি, তা আমরা আমাদের লিয়াজোটা করি, এবং আমাদের কমন এমনি আছে, রাইট? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এই দুইটা শক্তি, যে হান্টিংটন যেটা বললো যে অ্যাট দ্য এন্ডে এই দুইটা শক্তি কাছাকাছি আসবে। সে 35 ইয়ার্স আগে বললো, কিন্তু আমরা দেখলাম যে তারা 35 ইয়ার্সের মধ্যে কাজ করে মেহনত করে এই অবস্থা আসছে। একদিনে হয়নি, এর জন্য তারা মেহনত করছে। তো এই ন্যারেটিভটা যে ভাইয়ের এই প্রবন্ধে অনুপস্থিত, একটু টাচ করেছেন, ইসরায়েলের ব্যাপারটা টাচ করেছেন, কিন্তু এই যে ঐক্যটা হয়েছে, ঐক্যটা হয়েছে উইন উইন সিচুয়েশন। কিরকম? যে জিসিসি কান্ট্রির কথা বলেছেন, জিসিসি কান্ট্রি যেহেতু ইন্ডিয়ানরা ডোমিনেন্ট, ভালো ভালো জায়গা আছে, এখন এই জায়গা থেকে ইনফরমেশনগুলোর জন্য, এই জায়গার অ্যাক্সেসের জন্য জায়নিজদের দরকার। তো এইটা শুধুমাত্র এক ক্ষেত্রে, মানে এক জায়গায় ঐক্য হয়নি, বাস্তবতার ঐক্য হয়েছে। যে মিডল ইস্টে যেহেতু টপ পজিশনে আমাদের পার্শ্ববর্তীরা, তো তাদের অ্যাক্সেস দরকার আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠীর, আলটিমেটলি তাদের মধ্যে ঐক্য হয়েছে, রাইট? এবং আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট গালফ ক্রাইসিসে আরব আমিরাতের সাথে সম্পর্কের যে ধরনটা, ইনফ্যাক্ট আরব আমিরাত তো ফুলি কন্ট্রোল বাই আওয়ার নেইবার্স। হ্যাঁ, বুদ্ধিবৃত্তি মানে ম্যান পাওয়ার দিক দিয়ে, টপ পজিশনের দিক দিয়ে, আর বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমাদের জায়নিস্ট গ্রুপ। সো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে এখন যে সিচুয়েশন আমরা, আচ্ছা, এই যে দেখেন, জিয়া ভাই যেটা বললেন যে এত কিছু নির্যাতন হচ্ছে, 30 কোটি, 25 কোটি, 30 কোটি জনগণ, আমরা ওই ঘরে 1 কোটি, তাতেই ওয়ার্ল্ড মিডিয়া হইচই ফেলে দিয়েছিল। তো এখানে 30 কোটি লোকজন যে এত অবস্থায় খারাপ হয়ে আছে, ওয়ার্ল্ড মিডিয়ার হইচই আছে?
তেমন একটা হইচই নেই। আমি বলবো না যে হইচই নাই, আছে, কিন্তু ম্যাগনিচিউড দিয়ে দেখেন 1 কোটি ভার্সেস 25 কোটি বা 30 কোটি, রাইট? এবং ন্যারেটিভটা ভিন্ন। ওখানে চাইনিজরা বলতেছে না যে তোমরা খেজুরতলা থেকে আসছো, এরা বলছে তোমরা খেজুরতলা থেকে আসছো, তোমার খেজুরতলা যেতেই হবে, রাইট? ওখানে ওরা বলতেছে যে তোমাদের এই চাইনিজ কালচার গ্রহণ করতে হবে, কিন্তু এরা বলছে না তোমাকে গ্রহণ করলে হবে না, তুমি হয় এখানে গ্রহণ করো নাহলে চলে যাও। সেই তুলনায় মানবাধিকার সংগঠন বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া তো আপনি এই ধরনের লেখেন তো দেখবেন যে আপনার রিস্ক কমায় দিবে। আপনি ইউটিউবে নিয়ে এগুলো নিয়ে ইয়ে করেন তো আপনি ইউটিউব বন্ধ করে দেবে। এটা কেন? কারণটা হচ্ছে এই পুরো আহ, মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বা পুরো টেক জায়ান্ট যারা, কন্ট্রোল বাই দ্য টু গ্রুপস, এবং একটা গ্রুপের সংখ্যায় বেশি আর একটা গ্রুপের মানে টপ পজিশন বেশি। সো মানে তারা খুব কি বলবো, উইন উইন সিচুয়েশনের কারণে এই মার্জিংটা হয়েছে, উইন উইন সিচুয়েশনের কারণে তাদের এই অ্যালায়েন্সটা হয়েছে, রাইট? এবং টেক গ্রুপ গুলো এখন আপনার ন্যারেটিভকে, আপনি এই যেগুলো কথা বলতেছেন পুরোটাই তারা সাপ্রেস করে রাখতেছে, রাইট? আপনি মিডল ইস্টের কথা বলছেন, একটু আগে বললেন যে আপনি ডিপ্লোমেটিক ইয়া দেবেন। তো এই দেশগুলো যাদের কথা বলছেন জিসিসি কান্ট্রি, এই দেশগুলো তো আসলে মানে একটা ফাঁপা দেশ। এ দেশে না আছে টেকনোলজি, না আছে নিজস্ব চিন্তা ভাবনা, না এই দেশগুলো চালায় তো তারাই। মানে আপনি বাস্তবতে যদি এসব দেশের মানে ভিতরে দেখেন, তো আমরা মিডল ইস্টের উপর ভরসা করতে পারি, হ্যাঁ, তাদের অর্থনৈতিক অবস্থা, কিন্তু ডিসিশন তো তারা নেয় না, রাইট? সো এই বাস্তবগুলো আমার কাছে মনে হচ্ছে জিএ ভাইয়ের প্রবন্ধে আসলে আরো একটু ভালো হতো আর কি। ফ্যান্টাস্টিক প্রবন্ধ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরো একটু গভীরে যাওয়া দরকার। টেক জায়ান্টগুলোর কথা বললাম, আপনার মার্কেট, যে ভাই শেষে এটা বলেছেন যে সবকিছু হচ্ছে পৃথিবীর এই অবস্থায় মার্কেট ইকোনমি। তো ইন্ডিয়ার বিশাল মার্কেট, কে মার্কেট হারাতে চায়, রাইট? আপনি ইউকে বসে আছেন, ইউকে কোনো এমন ডিসিশন নেবে যে তার মাল্টি বিলিয়ন মার্কেট হ্যাম্পার হোক? কখনোই নেবে না। তাহলে আপনি এখানে ইউকের পার্লামেন্টে আপনি ভালো ভালো ডকুমেন্টস দিয়ে আপনি লবিং করতে পারেন, কিন্তু আলটিমেটলি তাকে তো চিন্তা করতে হচ্ছে আমার মার্কেট আমি হারাবো, সো আমি ইন্ডিয়ার বিরুদ্ধে এমন কিছু করব না মার্কেট। আপনি ইন্ডিয়ার কেন মানে ইউকের কেন বলতেছেন? আপনি ইরানের কথা চিন্তা করেন। ইরান তো ইন্ডিয়ার মার্কেটের জন্য তার একটা বন্দর তৈরি করে দিয়েছিল তেলের জন্য, বিনা পয়সায়, মানে বছরের পর বছর তেল দিয়েছে। সে ইরানকে কি এখন তারা আহ, মানে ভালোভাবে ট্রিট করতেছে? যে আপনার ওদের ড্রোন বানানোর জায়গা নাই, এখন পাশের দেশে এসে ড্রোন বানাচ্ছে, ড্রোন বানায় ইরানের বিরুদ্ধে ইউজ করছে, অথচ ইরান গত 30 বছর তাদের বিনা পয়সা তেল দিয়েছে, বন্দর, তাদের বন্দর বানায় দিয়েছে। তো আমরা ভুল করি না এই ব্যাপারটা, মানে আমরা ওদেরকে ইয়ে দিচ্ছি কেন? আমাদেরই তো মানে সব ভুলগুলো তো আমরাই করছি, তাই না? এখনো তাদের ইয়ে দিয়ে পুষতেছি। সো আমার কাছে মনে হচ্ছে যে অন্যের দিকে তাকানোর চেয়ে আমাদের কি স্ট্রেংথ আছে, আমরা কি ভুল করছি, হ্যাঁ, এগুলোর দিকে তাকানো দরকার। আচ্ছা, এটা গেল একটা। এখন আরেকটা বিষয় এখানে, আহ, উম, জিও ভাই যেটা বলছে সবকিছু ষড়যন্ত্র তো না, মানে এটা তো ওপেন ডিক্লারেশন। মানে আমার কথা হচ্ছে ষড়যন্ত্র কেন দেখতেছেন যে এই ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে? নো নো, তারা ষড়যন্ত্র কিছু বলতেছে না। তারা বলতেছে আইদার তোমার এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, অথবা তোমাকে পাত্তারি করে চলে যেতে হবে। এটা তো ওপেন ডিক্লারেশন, এটা তো কোনো ষড়যন্ত্র না রে ভাই। এই ষড়যন্ত্র তত্ত্বকে আমরা নিয়ে আসতেছি। এখন আমরা এটা মোকাবেলা কিভাবে করব? আমরা যদি ষড়যন্ত্রের পিছনে ঘুরি তাহলে হবে না। তারা ওপেন ডিক্লারেশন করতেছে যে এখানে থাকলে এইভাবে থাকতে হবে। আপনি দেখেন যে জায়নিজমের চেয়েও আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা খারাপ কিরকম দেখেন। এই ইসরায়েলের তো মুসলমান আছে না, তারা তাদের নামাজ রোজা করে না, তাদের তো ধর্মীয় স্বাধীনতা, মেইন ইসরায়েলি ভূখণ্ডে মুসলমান আছে না, তাদের মসজিদ কি ঘুরে দেওয়া হয়? নো, নট নেসেসারি। তো এরা তো তাদের চেয়েও খারাপ, রাইট? সো আমরা ওই দিকে মানে অত দূরে যাওয়ার দরকার নেই, আমরা এখানে দেখি। এবং এরা আমাদের মানে যেসব দেশগুলো শক্তিশালী বা যেসব দেশগুলো মানে ইনফ্লুয়েন্স করতে পারে তাদের সাথে বিজনেস করতেছে না, করতেছে, তাদেরকে আমরা ডাকে নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের ওয়ে আউটটা কি? ওয়ে আউট, এখানে বাংলাদেশ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের গভর্নমেন্টের করা কিছু উচিত হবে না। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এতই ভঙ্গুর অবস্থায় আছে, আপনারা দেখেন
তার্কিশ ইয়ে আসছে, মিনিস্টার আসছে, ওপেনলি বলছে যে আমরা ডিফেন্স কোলাবোরেশন করতে চাই। ঠিক আছে, তো ডিফেন্স কোলাবোরেশন একটা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর করা। তো বাংলাদেশের সেনাবাহিনী পাশের দেশের হয়ে আপনার দেশের জনগণকে মেরে হাদিকে মেরে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী মারছে, মানে সেনাবাহিনী বলতে বোঝাচ্ছে এ গ্রুপ অফ পিপল, আমি সেনাবাহিনীর পুরো সেনাবাহিনীকে বলতেছি না। তো এমন একটা রাষ্ট্র আমরা করছি, এমন ভঙ্গুর অবস্থায় আছে, এখানে কাউকে টাকা দিলে সে আমাদের জনগণকে মেরে দিতে পারে। তো এই বাহিনীকে প্রযুক্তি হস্তান্তর করলে কি হবে? এই পুরো প্রযুক্তি তো পাশের দেশে দিয়ে দেবে, রাইট? তো আপনার ভিতরে কাঠামোটা ঠিক করতে হবে যে এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে পচে গেছে, রাইট? যে আপনি প্রযুক্তি হস্তান্তর করে পাশে দিত, সো আপনি যে ডিফেন্স কোলাবোরেশন করবেন এটা তো স্কোপ রাখে নাই। তো বাংলাদেশ সরকার এই মুহূর্তে, বাংলাদেশ রাষ্ট্র কাঠামো এত ভঙ্গুর অবস্থায় আছে, এই অবস্থায় আমাদের সরকারের দিকে তাকানোর দরকার নেই। এখানে আসছে আমরা সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া লিমিটেশন বলি যে একটা আল জাজিরা রিপোর্ট কয়েকদিন আগে ইন্ডিয়ার যে একটা রিপোর্ট করছে যে নামাজ পড়তেও ভয় পাচ্ছে, রাইট? এই রিপোর্ট যে ইম্প্যাক্ট ফেলবে, আপনার হাজার সোশ্যাল মিডিয়া পোস্ট তার ইম্প্যাক্ট ফেলবে না। আমাদের মাথা থেকে বের হয়ে আসতে হবে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে কোনো জিনিসকে মানে একটু এমপ্লিফাই করে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া আল জাজিরা যে ইম্প্যাক্ট বিয়ন্ড ইমাজিনেশন, রাইট? আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার দিকে তাকাতে হবে। মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে একটা লেখা যায় সেটা চিন্তা করতে আমরা সবাই শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, প্রচুর সময় দেই সোশ্যাল মিডিয়ায়, যার ইম্প্যাক্ট আছে কিন্তু আলটিমেট ইম্প্যাক্ট নাই, একাডেমিক কোনো ইম্প্যাক্ট নাই, খুবই কম। সেই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আহ, যে ভাই যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া দ্যাটস ফাইন, বা সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ সাইড আছে। যে যে ভাই একটা কথা বলছেন জার্নালিস্টের উপর কথা বলবে না, এটা তো রুট কজ করতে হবে। বাংলাদেশের সব মিডিয়া ফান্ডেড বাই, মানে মেজরিটি ফান্ডেড বাই ইন্ডিয়া, বা কোনো মানে কোনোভাবে ইন্ডিয়া। সো এই সাংবাদিক তো জানে যে টাকাটা কোত্থেকে আসে, সে কিভাবে লিখবে, এই ইন্ডিয়ার বিরুদ্ধে কিভাবে লিখবে, রাইট? তো আমরা সেক্ষেত্রে আমরা এই যে যারা আমরা দান খরচ করি, আমি কয়েকদিন একজন ভাইকে বলতেছিলাম যে আপনি গত একটা বিজনেসম্যান, আমি বললাম যে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি গত 5 বছরে কয়েক কোটি টাকা দিয়েছেন? তুমি অনেক টাকা দিয়েছি। তাই আমি বললাম যে আপনার মতো লোক মিডিয়াতে কয়েকটা টাকা দিছে, হয়তো একটা টাকা দেয়নি। তো আপনার পুরো টাকাটা যাচ্ছে এক ফিল্ডে, সোশ্যাল ওয়েলফেয়ার বা এক্স ওয়াই জেড, মিডিয়াতে আপনার 1% যায়নি। তো হাউ ইউ এক্সপেক্ট দ্যাট দেয়ার উইল বি সামথিং, সাম ডেভেলপমেন্ট ইন মিডিয়া? নাথিং, ইউ আর নট কন্ট্রিবিউটিং এ সিঙ্গেল পেনি অফ মানি, রাইট? সো দিস ইজ দ্য রিয়ালিটি, রাইট? আমরা বলছি মিডিয়ার কথা, কিন্তু আদত মিডিয়াতে আমাদের মেহনত, টাকা পয়সা, শ্রম এদিকে খুবই কম। আমি কয়েকটা মানে কি বলবো, ডিসকানেক্টেড কয়েকটা ইনফর্ম দিলাম। ফাইনালি আমি 1 মিনিট সময় নেব, সেটা হচ্ছে আমাদের ওয়ে আউটটা কি। ওয়ে আউটটা হচ্ছে আমাদের আলটিমেটলি হান্টিংটন যাই বলুক না কেন, আলটিমেটলি এটাই হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আর না করি, আসলে হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশনের অবস্থায় চলে আসছে। তারা সে যাদেরকে বলছে অ্যালাইন হবে, সেটা হয়ে গেছে। আমরা চাইলেও হয়েছে, না চাইলেও হয়েছে। এখন আমরা মানে তার প্রেডিকশন অনুযায়ী আমাদের জন্য যে অ্যালাইনমেন্টটা তারা সে এক্সপেক্ট করছিল উইথ চায়না অ্যান্ড সো অন, আমরা সেটা করতে পারিনি, তাই না? চায়নাতে সে হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখাইছিল যে চায়নার সঙ্গে মুসলমানদের হিস্ট্রি 400 ইয়ার্স 200 ইয়ার্সে খুব একটা বড় সংঘর্ষ ছিল না, বড় বড় এই কারণে অ্যালাইনমেন্ট হবে। তো আমাদের সেই দিক দিয়ে অ্যালাইনমেন্ট করা দরকার, সেই দিক দিয়ে আমার কাজ করা দরকার, একটা হতে পারে। সেকেন্ড হচ্ছে পিপল টু, মানে ইন্ডিয়াতে সবাই যে মানে পুরো হিন্দুত্ববাদ যে মুসলমানদের জন্য ক্ষতিকর ব্যাপার না, এখানে হচ্ছে হিন্দুদের মধ্যে অনেক কাস্ট ক্লাসিফিকেশন আছে। সো আমরা যারা নিপীড়িত হচ্ছে তাদের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়াই। আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা কোনো কিছু সংঘাতে না না যে আমাদের বাংলাদেশের পিপলের সাথে ইন্ডিয়ার পিপলদের সম্পর্ক বাড়ানো, নেপালের পিপলদের সাথে সম্পর্ক বাড়ানো, এই সাবকন্টিনেন্টে আমরা সম্পর্ক বাড়াই। মানে একে অপরকে, আমরা তো বছরের পর বছর, শত শত বছর এক জায়গায় ছিলাম, তাই না? সো আমরা এই কন্ট্যাক্টটা বাড়াই। হ্যাঁ, এমন কতগুলো জায়গা আছে যেগুলোতে একে অপরের সহমর্মিত, সেটা একটা করা যেতে পারে। হ্যাঁ, সেটা আমাদের করা উচিত। রাষ্ট্র ব্যবস্থায় আমি মনে করি বাংলাদেশ সরকার এই অবস্থায় নাই, বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যবস্থা নেই যে ইন্ডিয়াকে চাপ প্রয়োগ করে কোনো কিছু করতে পারবে। সো আমি এইটুকুই বলতে চাইলাম, আমার মনে হয় অনেকটু সময় নিয়েছি। জাজাকাল্লাহ, সালাম আলাইকুম।